যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাই উদ্ভাবনী বাংলাদেশ এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নবনীতা চৌধুরী। ডিজিটাল সেন্টার জনগণের দোরগোড়ায় সেবা, এই শিরোনামে আলোচনা করতে চাই আমরা। সারা দেশ জুড়ে সরকারের সেবাগুলো জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে তৈরি হয়েছে ডিজিটাল সেন্টার। নাগরিকদের যেসব সেবা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগে অনেক সময় এবং অর্থ খরচ করে যেসব সেবা নিতে যেতে হতো সংশ্লিষ্ট দপ্তরে, এখন নিজ নিজ এলাকার ডিজিটাল সেন্টারের মাধ্যমেই সেসব সেবা নাগরিকেরা পেয়ে যাচ্ছেন এবং এই লক্ষ্যেই আসলে ডিজিটাল সেন্টারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত এবং প্রশংসিত হচ্ছে। এই জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে শুধুমাত্র যে যারা সেবা নিচ্ছেন তাদের সুবিধা হচ্ছে তাই নয়, সারা দেশে 15,000-এরও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা এসব সেবা দিয়ে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছেন। এসব উদ্যোক্তাদের মধ্যে 5,000-এরও বেশি রয়েছেন নারী। আমরা এই ডিজিটাল সেন্টার এর সুবিধা, এর সাফল্য সম্পর্কে আরও জানতে চাই আজকের অনুষ্ঠানে। প্রথমেই আলোচনায় যাওয়ার আগে এই নিয়ে একটি তথ্যচিত্র দেখে নেব। আমি মোসাম্মদ শারমিন খাতুন। যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়। স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে নতুন সংসারে, কিন্তু সেই সংসারেও বেশি দিন থাকা হয়নি আমার। আমি নাকি অপয়া। একবার মনে হয়েছিল হেরে গিয়েছি, আর বোধ হয় কোনো আশা নেই। ঠিক ওই সময় আমি হুজুরিপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের খোঁজ পেলাম। ভর্তি হলাম সেলাই প্রশিক্ষণে। শুরু হলো আমার নতুন পথ চলা। প্রতিজ্ঞা করলাম আমাকে পারতেই হবে। উদ্যোক্তা জিয়া ভাইয়ের সহায়তায় একটু একটু করে নিজেকে গড়ে তুললাম। আর এখন আমি A2I পরিচালিত রিয়েল বুটিক হাউসের প্রধান ডিজাইনার। বর্তমানে 250 জন গরিব ও অসহায় নারীকে প্রশিক্ষণ দিচ্ছি আমি। A2I পাশে আছে বলেই আমি আমার পড়াশোনাও চালিয়ে যেতে পারছি। এখন আর আমার কাছে কোনো কিছুই স্বপ্ন মনে হয় না, বরং অন্যদেরকেও সাহস দেই। 2010 সালের 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সকল ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করেছিলেন। জনগণের দোরগোড়ায় সেবা, এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল সেন্টারের যাত্রা শুরু হয়। এই নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন A2I এর ডিজিটাল অ্যাক্সেস অ্যান্ড ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তহুরুল হাসান এবং রয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকি। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। মোহাম্মদ তহুরুল হাসান, আপনাকে দিয়ে যদি শুরু করি, মানে এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় আসলেই সেবা পৌঁছে দেওয়া গেল কিনা? 10 বছরের বেশি সময় ধরে তো এই ডিজিটাল সেন্টারগুলো সারা দেশে কাজ করছে। ধন্যবাদ। আসলে ডিজিটাল সেন্টার যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যে জনগণের দোরগোড়ায় সেবা, আমরা যদি দেখি যে এই সরকার যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে যে 2021 সাল হবে ডিজিটাল বাংলাদেশের বছর, তো এই ডিজিটাল বাংলাদেশ অর্জনের যে কৌশল নির্ধারণ করা হয়, এটা কিন্তু আমি বলবো অন্যান্য দেশ থেকে আমরা একটা আলাদা কৌশল গ্রহণ করি। এটা শুরুই হয় হচ্ছে তৃণমূল থেকে। তো যখন এটা তৃণমূল পর্যায় থেকে শুরু হলো, তখন কিন্তু
এক শ্রেণীর মানুষ আছে যারা আসলে এই ডিজিটাল কানেক্টিভিটি বা ডিজিটাল নেটওয়ার্কের বাইরে থেকে যাচ্ছে। তো তাদেরকে আসলে খুব সহজেই যারা তারা এই সমস্ত শেয়ার্ড সার্ভিস পয়েন্ট থেকে সেবা নিতে পারে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু কয়েকশো অধিক এখন ডিজিটাল সেবা তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু খুব সহজে, যেমন আমি বলবো আপনি যদি দেখেন জন্ম নিবন্ধন, এই পুরো কাজটাই কিন্তু হয়েছে ডিজিটাল সেন্টারের মাধ্যমে। এর বাইরেও সরকারের বিভিন্ন ধরনের কর্মসূচিতে জনগণকে নিবন্ধিত করা, বিভিন্ন ধরনের ভূমি সেবা, পাসপোর্ট সেবা, ইভেন লাস্ট 5 বছর যাবত এখান থেকে কিন্তু মানুষ ব্যাংকিং সার্ভিসও পাচ্ছে এবং এটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। যত দিন যাচ্ছে, যত সেবা বাড়ছে, মানুষের এই ডিজিটাল সেন্টারের বা নির্ভরশীলতা বা এখান থেকে সেবা নেওয়ার হারও কিন্তু তত বাড়ছে দিনে দিনে। তাকিম বিল্লাহ ফারুকী, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ইউনিয়ন পরিষদগুলোকে ঘিরে যে ডিজিটাল সেন্টার গড়ে তোলা হলো, তার একটা অন্যতম লক্ষ্য ছিল যে ইউনিয়ন পরিষদগুলোকেও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা। সে লক্ষ্য সাধনে সফল হলো কিনা ডিজিটাল সেন্টার? আসলে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মূল লক্ষ্য আপনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটা চিন্তা, তার ইচ্ছা, অভিপ্রায় এক মানুষের কাছে দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। আর সেবা পৌঁছে দিয়ে হলে কারোর মাধ্যমে একটা অর্গানাইজেশন লাগে। সেই অর্গানাইজেশনের প্রধানতম অর্গানাইজেশন হলো ইউনিয়ন পরিষদ। এবং ইউনিয়ন পরিষদ এই ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সে যে সক্ষমতা অর্জন করেছে তার একটা উদাহরণ দিতে পারি। সকল তথ্য সংরক্ষণ এখন ডিজিটাল সেন্টারের মাধ্যমে করা হয়। সেখানে কাদের সেবা দিবে তাদের তালিকাকরণ থেকে শুরু করে সবই ডিজিটাল সেন্টারে আমরা খুব দ্রুততার সাথে করতে পারি। এবং সেইটার জন্য এই যে সক্ষমতা, মানে সেবা দেওয়ানোর যে সক্ষমতা, এটাই কিন্তু আসলে মূলত সক্ষমতা। জন্ম নিবন্ধনের এটি একটি বাধ্যতামূলক কাজ এবং এটা করার জন্য, ডিজিটালি করার জন্য কিন্তু ইউনিয়ন পরিষদ সক্ষম হয়েছে। নিবন্ধক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সুতরাং এই নিবন্ধন কার্যক্রমটি তাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য ডিজিটাল সেন্টার ডিজিটালি সাহায্য করছে। শুধু এটা না, আপনার মাতৃত্ব ভাতা, তারপরে সমাজসেবার যে অন্যান্য আপনার বয়স্ক ভাতা, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাকার যে লিস্ট করার সংরক্ষণের কিন্তু একটা প্রসেস আমাদের এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদ সক্ষমতা অর্জন করেছে। সেবাটা একরকমের ওয়ান স্টপ সার্ভিসের মতো হয়েছে, মানে এই জায়গায় গেলে ইউনিয়ন পরিষদের সকল সেবা পাওয়া যাচ্ছে। এটা এক সেবা বলে আর কি, এটা নামই এক সেবা। এবং এক সেবা মানে যে সমস্ত সেবাগুলো প্রয়োজন, যেমন আপনি যদি মনে করেন ভূমিহীনদের তালিকা করা, যদি দুস্থদের তালিকা করা, যদি মনে করেন যে তাদেরকে যেমন এবার যে প্রণোদনা দেওয়ার যে বিষয়টা ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালে যে প্রণোদনা দিয়েছেন, সেটা কিন্তু মাত্র 2 দিন বা 3 দিনের নোটিশে এই সমস্ত তালিকাগুলো করা হয়েছে। ডিজিটাল সেন্টার ছিল বলেই এটা ইউনিয়ন পরিষদ করতে পেরেছে। সুতরাং ইউনিয়ন পরিষদ দ্রুততার সাথে রেসপন্স করার যে সরকারি যে কোনো আদেশ নির্দেশ বা সেবা পরিপালন করার জন্য যে সক্ষমতা অর্জন করা দরকার, এটা ইউনিয়ন পরিষদ এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে অর্জন করেছে বলে আমার। এখন কি এই সংখ্যাই থাকবে নাকি আরো প্রসার বা বিস্তার ঘটানোর কোনো পরিকল্পনা আছে ডিজিটাল সেন্টারে? এটা অবশ্যই, কারণ আমরা যখন প্রথম শুরু করি তখন কিন্তু শুরু হয়েছিল শুধু ইউনিয়ন পরিষদে। তো তারপরে যখন এটা ইউনিয়ন পরিষদে খুবই সফলভাবে চললো, পরবর্তী সময়ে কিন্তু 2013 সাল থেকে আমরা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে শুরু করি। এবং এই সরকারের স্যার আরও ভালো বলতে পারবে, আমাদের বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে এইটাকে আরও দোরগোড়ায় নিয়ে যাওয়া। মানে মানুষ যেন ইউনিয়ন পরিষদের বাইরেও তার নিকটতম বাজারে বা নিকটতম যে কমার্শিয়াল প্লেসগুলো আছে সেইখানেও যাতে ডিজিটাল সেন্টার স্থাপিত হয় এবং সার্ভিস নিতে পারে মানুষ, সেই লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু সরকার কাজ শুরু করেছে। এটা আমি একটু সংযোগ করতে পারি। এটা হলো প্রতি 2 কিলোমিটারের নাগরিকদের জন্য একটা করে ডিজিটাল সেন্টার করার একটা পরিকল্পনা গভর্নমেন্টের আছে। এবং এটা একটা জিনিস হলো শুধু সরকারি সেবা নয়, কিন্তু বেসরকারি সেবাটাও কিন্তু ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেওয়া হয়। এবং যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যাংক ইভেন মোবাইল সার্ভিসিং দেওয়া, তারপরে ইন্টারনেট দেখা, এই বিষয়গুলো কিন্তু এখানে। এবং পণ্য ক্রয় বিক্রয় করা, এটার নতুন এখন নাম দেওয়া হচ্ছে একশপ। একশপ, এই একশপের মূল লক্ষ্য হলো যে স্থানে যে সমস্ত পণ্যগুলো হয় কোনো মধ্যস্বত্ব ভোগীদের বাইরে রেখে সরাসরি যাদের কাছে বিক্রি করা সম্ভব তাদের সাথে যোগাযোগ করা। এবং ডিজিটাল সেন্টার যত প্রতিষ্ঠা পাবে, যত করা সম্ভব হবে, তত তাদের পণ্যগুলি মধ্যস্বত্ব ভোগীদেরকে এড়িয়ে
সরাসরি এটা বিক্রি করা সম্ভব হবে। 2041 সালের মধ্যে কতগুলো ডিজিটাল সেন্টারের হতে হবে তাহলে 2 কিলোমিটারের মধ্যে সকল সেটা নাগরিকের জন্য ওইভাবে হিসাব ডিজিটাল করলে সেন্টার থাকতে যা হবে? কিন্তু একটা পরিকল্পনা আছে, এটা আইসিটি ডিভিশন আসলে দেখছে 2023 সনের মধ্যে 10,000, 2041 সনের মধ্যে 25,000 ডিজিটাল সেন্টার নতুন করে করবে। এবং এটা শুধু ইউনিয়ন পরিষদে এমন নয়, এটা হবে আসলে গ্রোথ সেন্টার কেন্দ্রিক, এটা পৌরসভা কেন্দ্রিক, এটা সিটি কর্পোরেশন কেন্দ্রিক। মানে যেখানে গেলে, যেখানে প্রতিষ্ঠা করলে জনগণের সবচেয়ে বেশি মাত্রা জনগণকে সম্পৃক্ত করা সম্ভব হবে এবং সেবা দান করা সম্ভব হবে, এরকম একটা পরিকল্পনা গভর্নমেন্টের আছে। এই সেবা দিতে সক্ষম মানুষও তো মানে একটা সেই মানুষও তো তৈরি করতে হবে, দক্ষ জনশক্তিও তৈরি করতে হবে যারা এই 25,000 কেন্দ্রে মানুষকে সেবা দিতে পারবে। আমরা এরই মধ্যে জানি যে প্রায় 15,000 উদ্যোক্তা গড়ে উঠেছেন এবং তার মধ্যে 5,000 নারী। আরও দক্ষ শ্রমশক্তি জনশক্তি গড়ে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আসলে ওই রকম স্পেসিফিক যদি বলা হয় যে এটা আমার বিভাগ, আমাদের বিভাগের পক্ষ থেকে, এরকম নয়। এটা টোটালটা যদি আপনি দেখেন, এখন ডিজিটাল লেখাপড়া যেটা আমাদের সিলেবাস থেকে শুরু করে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এটার কিন্তু একটা চলছে। সেই সাথে আমাদের সরাসরি দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু উদ্যোক্তাদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এটুআর পক্ষ থেকে করা হয়েছে, আইসিটির পক্ষ থেকে করা হয় এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা করেছি এবং এলজিএসপির পক্ষ থেকেও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এইটা করে যখনই আমাদের অলরেডি আমরা মনে করি এখনই ডিজিটালি সক্ষম বা হ্যান্ডেল করতে পারে বা এটার সাথে এক্সপার্ট, এরকম অলরেডি একটা জনসংখ্যা কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গেছে। সুতরাং তাদেরকে আরও যদি দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে ডিজিটাল সেন্টার স্থাপনের পরে দায়িত্ব দেওয়া হলে তারা কিন্তু আমার মনে হয় দক্ষতার সাথে এটা করতে সক্ষম হবে। সেবা দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা দক্ষতার তো দরকার আছেই, সেবা নেওয়ার ক্ষেত্রেও তো সচেতনতা দক্ষতা সেগুলোর দরকার আছে। এই ক্ষেত্রে কিভাবে কাজ করছে? এটা দুইভাবে কাজ করছে। একটা হচ্ছে যেমন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা শুধু উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করছি তা না, এই সমস্ত কেন্দ্রে কিন্তু বেশিরভাগ কেন্দ্রে কিন্তু আইটি ট্রেনিং হচ্ছে, আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয়ে, আউটসোর্সিং, বেসিক কম্পিউটার, যতগুলো নিউ টেকনোলজি আছে এই সমস্ত সেন্টার কিন্তু ট্রেনিং পরিচালনা করছে। যার ফলে যেটা হচ্ছে লোকাল যে ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এখান থেকে ট্রেনিংগুলো নিচ্ছে এবং তাদের মধ্যে এই আইটি এক ধরনের ক্যাপাসিটি তৈরি হচ্ছে। পাশাপাশি যেহেতু এই ডিজিটাল সেন্টারের মডেলটাই হচ্ছে একটা এন্টারপ্রেনিয়রশিপ মডেল, সে বিজনেসের মাধ্যমে আয় করে, সুতরাং সে কিন্তু তার বিজনেসটা মানে বাড়ানোর জন্য সে কিন্তু এই ডিজিটাল সার্ভিসগুলোকে মানুষের দোরগোড়ায় প্রচার করার ব্যবস্থা করছে, মানুষকে সচেতন করছে যে ডিজিটাল সার্ভিস সুবিধা কি, কোথায় গেলে ডিজিটাল সেন্টার পাওয়া যাবে। যেমন গত বছরেও আমরা মানে সারা দেশে মুজিব শতবর্ষ ই সেবা ক্যাম্পেইন পরিচালনা করেছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল মানুষের কাছে জানানো, পৌঁছানো যে আসলে ডিজিটাল সেবা কতগুলো আছে, কোথায় গেলে সার্ভিসগুলো পাওয়া যাবে, এর সুবিধাগুলো কি, এবং তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের দোরগোড়ায় এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছে, সরকারের যে বার্তাগুলো আছে। নারীদের এই উদ্যোক্তা, আমরা 5,000 উদ্যোক্তা পেয়েছি এরই মধ্যে, কিন্তু নারীরা যাতে ডিজিটাল সেন্টার কেন্দ্রিক সেবা প্রদানে আরও মানে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, উদ্যোক্তা হয়ে ওঠেন, সেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা বা পরিকল্পনা কাজ করছে? এইটা তো একটা চ্যালেঞ্জ। মানে আমরা সবাই জানি বাংলাদেশের যে কোনো কাজের ক্ষেত্রে আসলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সেইটাকে টেকসই করা আসলে খুবই চ্যালেঞ্জ। আমাদের উদ্দেশ্য ছিল যে প্রতিটা সেন্টারে অন্তত একজন সফল নারী উদ্যোক্তা দাঁড়াবে। সেইটা হয়তো 100% আমি বলবো সফল হয় নাই, বাট এখন আমরা যেটা একটা প্ল্যান নিচ্ছি যে আমরা চাচ্ছি যে প্রতিটা সেন্টারে এরকম একজন নারী উদ্যোক্তা দাঁড়াবে। আমরা এই নারী উদ্যোক্তাদেরকে একটু আমি বলবো রিব্র্যান্ডিং করতে যাচ্ছি, যাতে করে তাদের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, তাদের ওই ক্ষমতায়নটা নিশ্চিত করা যায়। আমরা এটাকে বলতে যাচ্ছি আইসিটি মন্ত্রণালয় বিভাগ থেকে যে ডিজিটাল ইকোনমি অ্যাম্বাসেডর। তাদের কাজই হবে মূলত এই নারী উদ্যোক্তাদের, তারা আসলে সেন্টার বেসড হবে, বাট তারা সার্ভিসগুলো দিবে দোরগোড়ায়, অর্থাৎ বিভিন্ন গ্রামে বা বিভিন্ন লোকালিটিতে যে নারী গ্রুপগুলো আছে, আমরা জানি অসংখ্য কিন্তু মহিলাদের গ্রুপ আছে বিভিন্ন, যেমন কৃষক আছে, আরও বিভিন্ন ধরনের উইমেন গ্রুপ আছে গ্রাম পর্যায়ে। তো তাদের কাছে রিচ করা, তাদের কাছে সার্ভিসগুলো নিয়ে যাওয়া, অনেকটা বলা যায় মোবাইল সার্ভিসের মতো, এবং তাদেরকে এই সার্ভিসগুলো একটা ইনক্লুশন করানো। তো এটা একটা প্ল্যান আছে আমাদের, হয়তো নেক্সট 2-3 বছরের মধ্যে আমরা এটার একটা মানে বাস্তবায়ন বা অগ্রগতি দেখতে পারবো। এখন পর্যন্ত কি কি মন্ত্রণালয়ে এখনো যুক্ত হয়নি এই ডিজিটাল সেন্টারের সেবায়? পরিকল্পনাটা কতদিনের মধ্যে সকল সেবাকে এই ডিজিটাল সেন্টারে নিয়ে আসবার? আপনি যদি দেখেন যে আসলে খুব মানে অধিক সংখ্যক জনগোষ্ঠীতে সম্পৃক্ত আছে এমন যে সার্ভিসগুলো আছে,
সেই সার্ভিসগুলো কিন্তু মোটামুটি সবগুলো কাভার করে। যেমন আমরা দেখতে পাই মানুষের সবচেয়ে বেশি দরকার হয় গ্রামে ভূমি সেবা, তো ভূমি রিলেটেড সবগুলো সেবা এখানে আছে। পাসপোর্ট সেবা, তারপরে বিভিন্ন ধরনের যারা যে আমাদের বাইরের যে সমস্ত ওয়ার্কাররা আছে তাদের বিভিন্ন ধরনের ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা চেকিং, বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। এখানে পুলিশ ভেরিফিকেশনের অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে। তারপর ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের পেমেন্ট দেওয়া হচ্ছে, টাকা ট্রান্সফারের সুবিধা দেওয়া হচ্ছে। তো মোটামুটি যেগুলোতে বেশি সংখ্যক মানুষের সম্পৃক্ততা আছে সেই সবগুলো সার্ভিসই আসলে এখানে আছে। আর 2021 সাল যেহেতু ডিজিটাল বাংলাদেশের বছর, এই বছরে অনেকগুলো মন্ত্রণালয় তাদের সার্ভিসগুলো ডিজিটাল করবে। আশা করা যায় যে 2021-এর পরে মোটামুটি সবগুলো মানে সার্ভিস যেগুলো জনগণের প্রয়োজন সেগুলো এই সেন্টারগুলো থেকে অ্যাভেলেবল হবে। এই তথ্যটিও জানতে পারলাম যে সৌদি আরব এবং ফিলিপাইনে বাংলাদেশের ডিজিটাল সেন্টারের যে মডেল সেটা এখন রেপ্লিকেট করা হচ্ছে, মানে অনুসরণ করা হচ্ছে। এই বিষয়টিতে মানে বাংলাদেশ আর কোন কোন দেশে এই মডেলটি আরও প্রসারিত করার কথা ভাবা হচ্ছে, মানে আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতির বিষয়টি নিয়ে যদি একটু বলেন। এটা তো আসলে এটা হলো যারা এটা রেপ্লিকেট যেখানে হবে তাদের আগ্রহের কিছু বিষয় আছে। তবে এই মডেলটি যারা ডিজিটালে আগ্রহ প্রকাশ করবে, এরকম ফিলিপিন্স, সৌদি আরব নিয়েছে, এরকম আর যারা ডিজিটালি আমাদের চেয়ে যারা পিছিয়ে আছে অথবা যারা মনে করে এই সেবাটা দেওয়াটা খুব সহজ হচ্ছে মানুষকে যাওয়া, এরা আগ্রহশীল হলে যে কোনো দেশে আসলে এটা এক্সপান্ড করা, রেপ্লিকেট হতে পারে। আমি এইভাবে বলবো। একটু বিষয় একটু যোগ করতে চাই স্যার, যেখানে আসলে দুইটা বিষয় কাজ করে বিদেশে মানে দেশের বাইরে এক্সপানশনের ক্ষেত্রে। একটা টার্গেট হচ্ছে যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশি প্রবাসী শ্রমিক বেশি আছে তাদের কিন্তু বাংলাদেশের এমবেসিগুলো থেকে অনেক সেবা প্রয়োজন হয়। যেমন যদি মালয়েশিয়ার কথা চিন্তা করি বা সৌদি আরব, অনেক দূর দূরান্তে কিন্তু মানুষ থাকে সেখানে, কিন্তু হয়তো বাংলাদেশ এমবেসিটা সেটা হয়তো সেন্ট্রাল রাজধানী শহরে। তো তাদেরকে সার্ভিস নিশ্চিত করার জন্য, বিশেষ করে সৌদি আরব যদি আমরা বলি, সরকার চেষ্টা করতেছে বাংলাদেশ শ্রমিক ঘন যে এলাকাগুলো আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, এই সমস্ত এলাকাগুলোতে এই মডেলটা রেপ্লিকেট করা। আর বাইরে স্যার যেটা বললেন যে সমস্ত অনুন্নত দেশ বা যারা এখন আসলে ডিজিটাল এই মানে বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক দেশ এখন আগ্রহী হচ্ছে, বাংলাদেশের সাথে যোগাযোগ করছে স্যার যেটা বললেন, এবং বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারে, আবার তাদের আগ্রহ থেকে হতে পারে। তবে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যেটা উনি বলেছেন খুবই অ্যাকুরেটলি, যে আমরা যে সমস্ত জায়গায় আমাদের শ্রমিকরা আছেন তাদেরই আসলে ডিজিটাল সার্ভিসটা খুব বেশি প্রয়োজন হয়, বিশেষ করে ভিসা, পাসপোর্ট, এই সংক্রান্ত জটিলতা অনেক সময় আছে। ইভেন আরেকটা বিষয় আছে যে জমি প্রবাসীরা অনেক সময় সরকারি অনেক কাগজপত্র তো করতে পারেন না। আবার আরেকটা আছে যারা জমি ক্রয় বিক্রয়ের বিষয় আছে, তখন ওই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কিছু পেপারস পাঠাতে হয় সিগনেচারের জন্য, সেটাও ডিজিটালি করা সম্ভব। এবং এই কারণে যেখানে আমাদের জনগণ কাজ করছে, বিশেষ করে শ্রমিক ঘন জায়গাগুলোতে, সেখানে আসলে এটা রেপ্লিকেট হতে পারে। আরেকটি প্রশ্ন আসে যে একটা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনা যায় কিনা যারা বিনিয়োগ করছেন ডিজিটাল সেন্টারে তাদেরকে, সেক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের কোনো পরিকল্পনা আছে কিনা উদ্যোক্তাদেরকে একটা দীর্ঘমেয়াদী বুঝতে পেরেছি আপনি। এটা এখন যে চুক্তিটা আছে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়, সেই চুক্তিটা স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে করা হয়, সেটা কিন্তু 5 বছর মেয়াদী, 2016 সালে করা হয়ছে। এবং 5 বছর মেয়াদী এটাকে আপনি দীর্ঘমেয়াদী ভাববেন কি, এটা ভাবা যেতে পারে মনে হয়, অলরেডি 5 বছর আছে। তবে এই বিষয়টি হয়তো বা আরও যদি তাদের কেউ যদি ইন্ডিভিজুয়াল লেভেলে উদ্যোক্তারা যদি সক্ষম হয়, তারা যদি প্ল্যান দিতে পারে, তো ইন্ডিভিজুয়াল লেভেলের প্র্যাকটিসটা দেখে এটার যদি মাত্রা বাড়ে, যে কে কত প্ল্যান করছে, কতটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে, অথবা তার আওতাটা কতটা বাড়াচ্ছে, এরকম যদি স্পেশাল প্রপোজাল আসে, তখন স্থানীয় সরকার বিভাগ নিশ্চয়ই চিন্তা করবে যে এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হলে বা এরকম একটা বিজনেস ওরিয়েন্টেড কাজ করতে হলে সেই উদ্যোক্তার কী পরিমাণ সময় লাগতে পারে, সেটা আসলে ব্যক্তিকেন্দ্রিক কিছুটা বা ডিজিটাল কেন্দ্রিক পৃথক ইন্ডিভিজুয়াল ডিজিটাল কেন্দ্রিক একটা চিন্তা সরকার করতে পারে। তবে 5 বছর কিন্তু মোটামুটি একটি দীর্ঘমেয়াদী বলা যেতে পারে। জনাব ফারুকী বলছিলেন এক শপের কথা। আমি মোহাম্মদ তহরুল হাসান আপনার কাছ থেকে এই এক শপ সম্পর্কে আরেকটু জানতে চাই। এক শপ মূলত হচ্ছে একটা, আমি বলতে পারি এটাকে একটা এগ্রিগেটেড প্ল্যাটফর্ম। আমরা জানি যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আছে, এবং এখন বিশেষ করে প্রচলিত সবচেয়ে যেটা হচ্ছে ফেসবুক কমার্স। এর পাশাপাশি কিন্তু প্রতিষ্ঠিত অনেকগুলো প্ল্যাটফর্ম আছে খুব বড়, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে একটা মানে প্রতিবন্ধকতা আমরা দেখেছি যে প্ল্যাটফর্মগুলোতে বেশিরভাগ লেনদেনই হয় আরবান কেন্দ্রিক, এবং রুরাল কেন্দ্রিক যেগুলো হয় সেগুলো মূলত
তারা এখান থেকে প্রোডাক্টগুলো কিনে রুরাল লেভেলে ব্যবহার করে। তো একশপ প্রতিষ্ঠার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে রুরাল যারা প্রডিউসার আছে তারা যাতে খুব সহজেই এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হতে পারে ডিজিটাল সেন্টার থেকে, সেজন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে এই মানে এই ই কমার্স সাইটগুলোতে, যাতে করে খুব সহজেই তারা একটা প্ল্যাটফর্মে কানেক্ট হলে সকল প্ল্যাটফর্মে তার পণ্যগুলো শো করতে পারে। পাশাপাশি মানে এই আরবানের মানুষও যেন রুরাল থেকে আসলে পণ্য কেনার একটা সুযোগ পায় বা সুবিধা পায়, মানে এই কানেক্টটা করার জন্য আসলে একশপটা প্রতিষ্ঠিত হয়েছে। ডিজিটাল সেন্টারের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সেই প্রসঙ্গে আলোচনাটা নিতে চাই এখন একটু। স্যার যেটা বলেছেন ইতিমধ্যে, যে আসলে একটা তো বললেনই সংখ্যার দিক থেকে যে কিভাবে আমরা ওই মানুষের আরও দোরগোড়া যেতে পারি, সেইটা একটা। আর একটা বিষয় আমি যদি বলতে পারি, স্যার হয়তো অ্যাড করবেন, যে আসলে এখানে তো বেশিরভাগই আমরা যেটা বললাম উদ্যোক্তা তারা পরিচালনা করছে, তো সেখানে এই বিজনেসটাকে আরও বেশি টেকসই করা বা সাস্টেনেবল করা এবং সেই সাস্টেনেবিলিটির জন্য নতুন নতুন সেবা সেখানে যুক্ত করা, সেইটা একটা। আর হচ্ছে নারী উদ্যোক্তাদের কিভাবে আরও এখানে মানে সম্পৃক্ত করা যায়, এইটা একটা বড় টার্গেট আমাদের ভবিষ্যতে। উদ্যোক্তাদের ব্যবসা সাস্টেইনেবল করার ক্ষেত্রে কি করা দরকার বলে মনে করেন? এখানে মূলত হচ্ছে যে এখানে আসলে তিনটা ইস্যু জড়িত। একটা হচ্ছে যে হিউম্যান ক্যাপাসিটি, উদ্যোক্তার ক্যাপাসিটি বাড়াইতে হবে। 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, তাকে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বাড়াইতে হবে। থার্ড হচ্ছে যে ওই সার্ভিসগুলোর সাথে তাকে লিঙ্ক করে দিতে হবে। তো আমরা ইতিমধ্যেই কিছু কিছু কমার্শিয়ালি ভায়াবল সার্ভিস সেখানে ইন্ট্রোডিউস করেছি, যেমন ব্যাংকিং সার্ভিস। সেখান থেকে তারা যে সমস্ত জায়গায় সফল হচ্ছে, মোটামুটি একটা তারা মানে সাস্টেনেবল ইনকাম তারা শুরু করেছে। তারপর এই ই কমার্স, তারপর এরকম আমরা আসলে সার্ভিসগুলো হান্ট করছি যে কোনগুলো আসলে তাকে দিলে সে একটা হ্যান্ডসাম লেভেলের এবং তার ওই ইউনিয়নে তার জীবনযাত্রা পরিচালনা করার জন্য, তার ফ্যামিলিকে দেখভাল করার জন্য যে ধরনের ইনকাম দরকার হয়, তো সেই ধরনের যাতে তার সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে পারি। তার পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে তাদের ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা, তাদের ক্যাপাসিটি বাড়ানো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা প্রতি বছরই বিভিন্নভাবে তাদের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করতেছি, যাতে যেটা আপনি বললেন যে সেবা দানেরও তো একটা দক্ষতা থাকতে হবে, তো সেবা প্রদানের দক্ষতাটা বাড়াচ্ছি যাতে করে তার কাস্টমারকে আরও বেশি আসলে ডিজিটাল সেন্টার নিয়ে আসতে পারে। জনাব মুস্তাকিম বিল্লাহ ফারুকী, আপনার কাছে শেষ প্রশ্ন, যে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে, মানে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কি ভূমিকা রেখেছে এই ডিজিটাল সেন্টার? কিভাবে দেখেন, মানে এই যে এই লক্ষ্য নিয়ে তো শুরু হলো যে সার্ভিস অ্যাট ডোর স্টেপস, জনগণের দোরগোড়ায় সেবা, সেটা পৌঁছে দেওয়ায় আসলে লাভ কি হলো? এটা তো প্রথমেই যদি বলি, কর্মসংস্থান, একটা বিরাট কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কিন্তু, এবং উনি একটু অ্যাড করলে আরও ভালো হবে, যে একদম পিন পয়েন্ট, যে এখন প্রায় এই উদ্যোক্তাদের ইনকাম হলো 10,000 টাকা মিনিমাম, এটা অ্যাভারেজ, আরও মাসে, এবং গত বছর 1 বছরে 410 কোটি টাকার মানে ট্রানজ্যাকশন হয়েছে তাদের। শুধু এর মধ্যে তাদের আয় যদি ধরি, এটা একটা বেশ বড় একটা অংশ। এটা স্বাভাবিকভাবে আয় বৃদ্ধি পেলে জীবনমান উন্নত হবে। আরেকটা বিষয় হলো যেটা, যে এই কমার্সের কথা বললেন, ব্যাংকিং হচ্ছে, নগদ, এটা কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশন হচ্ছে, এখান থেকে তারা ভালো ইনকাম করছে, তার মানে হলো তার জীবনমান উন্নত হবে। আপনার আরেকটা বিষয় হলো যে লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু যত আমাদের ডিজিটাল সেন্টারে কিন্তু আমরা এখন কিন্তু একটা প্রত্যেকটা স্কুলে কিন্তু আমরা ডিজিটালি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেটা ডিজিটাল সেন্টারের সাথে সম্পর্কিত থাকবে। আমাদের যে একজন কর্মকর্তা আছেন প্রতিটি উপজেলা, তাকে ঘিরে প্রত্যেকটা জায়গায় আমরা এটা করব। এতে কিন্তু লেখাপড়ার মানও কিন্তু উন্নত হবে। সুতরাং লেখাপড়ার মান উন্নত হবে, মানুষ স্যাটিসফাইড থাকবে, পণ্য আদান প্রদান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের একটা ইনকাম বাড়বে, সেখানে যুক্ত হবে, যত বেশি তত তারাই হবে। এবং তারপরে যে বেকারদের কথা বললাম, যেখানে প্রশিক্ষণ দিচ্ছে, তারা যদি প্রশিক্ষিত হয়, তারা নিজেদের কাজ নিজেরা করবে এবং আয় ইনকাম করবে, সেইটাতে তাদের জীবনমান উন্নত হবে। আরেকটা সবচেয়ে বড় যে সেবাটা, যেটা বলেছেন উনি, যে ভূমির ব্যবস্থাপনা, সবচেয়ে জটিল এবং কঠিন সম্পর্ক হলো ভূমির সাথে মানুষের। সেখানে ভূমির যে কঠিন সম্পর্ক, এটা অত্যন্ত ইজি করে দেওয়া হয়েছে। ডিজিটালি তারা খতিয়ান পাচ্ছে, পর্চা পাচ্ছে, এবং এটা পাওয়ার কারণে তার যে সাশ্রয়, এই সাশ্রয়টা মানসিক সাশ্রয় এবং প্র্যাকটিক্যাল সাশ্রয়, এটা দুইটাই অনেক বড়। এটাও কিন্তু তাদের অনেক বড় সাশ্রয় দিচ্ছে। আর কমিউনিকেশনে তো চিন্তা করা যায় না, জীবনমানের ক্ষেত্রে কমিউনিকেশন কিন্তু একটা বড় একটা বিষয়। ইভেন চিকিৎসা সেবা পাচ্ছে, সেটাও কিন্তু টেলিমেডিসিন, এটাও কিন্তু মানুষের সাশ্রয় হচ্ছে, টাকা সাশ্রয় হচ্ছে, এবং সেখানে কিন্তু তাদের যে টাকা সাশ্রয় মানে একদিকে তার একটা ইনকাম, সেই ইনকাম তাকে, আর থিঙ্কিংয়ের দিক থেকে সে বিশ্ব নাগরিক হচ্ছে।
একজন মানুষ বিশ্বের সাথে সম্পর্কিত হলে তার যে থিঙ্কিং এই লেভেলটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায় এবং সেখানে সে থিঙ্ক করতে পারে যে আমিও ডেভেলপ করব। সুতরাং আমার মনে হয় 2041 সনের মধ্যে যে উন্নত বাংলাদেশ, তার প্রথমতম শর্ত হলো কিন্তু আয় বর্ধন এবং প্রযুক্তি নির্ভরতা। সেই প্রযুক্তি নির্ভরতার দিক থেকে বাংলাদেশ একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। সুতরাং ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে দূরগোড়ার যে সেন্টার, এর মাধ্যমে পুরা বাংলাদেশের মানুষের জীবনমানের কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে। ধন্যবাদ জনাব মুস্তাকিম বিল্লাহ ফারুকী, ধন্যবাদ মোহাম্মদ তহুরুল হাসান, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন উদ্ভাবনী বাংলাদেশ এই অনুষ্ঠানে। দেখা হবে আগামী পর্বে। নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ। নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ।